ফিরতে বলে বলে ছেড়ে দাও, আমরা দুজনে বরং গান গাই। বলে দুজনে গান গাইতে লাগলো, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু পায়। আমি ধীরে ধীরে বয়ে আসছি, বেশ লাগছে গান শুনতে শুনতে। আমি কখন যে আউটরাম ঘাটের কাছে চলে গেছি মনে নেই। হঠাৎ দেখি যে কি সুন্দর একটা নৌকো, আর সেই ভর্তি যাত্রীরা, তারা সবাই নৌকো বিহারে বেরিয়েছে। তারা সমস্বরে গাইছে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। আমি ভারী সুন্দর লাগলো তাদের সেই গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখি একটা বেশ সুন্দর বাড়ি, একটু কিন্তু কলকাতার বাইরে। একটা দোতলা বাড়ি, আর 3 তলার ছাদের উপরে একজন ভদ্রলোক, প্রবীণ আর প্রবীণা, বেশ সুন্দর। সন্ধে তখন হয়, সূর্যের শেষ রশ্মি পৃথিবীর বুক যখন ছুঁয়ে যাচ্ছে, ওরা দুজনেই ছাতে রয়েছেন। আর ভদ্রলোক খুব সুন্দর করে হঠাৎ বললেন, মনি দেখেছ, তোমাকে না আমার ঠিক সেই ফুলসজ্জার রাত্রের মতন তোমায় সুন্দরী লাগছে। ভদ্রমহিলা একটু চোখ খুঁজতে বললেন, কী যে বলো তার ঠিক নেই, বয়স হয়ে গেছে কত, মুখে বলি রেখা আর গালের টোন, এখনও নাকি আমি সেই রকম সুন্দরী আছি। ভদ্রলোক বললেন, দেখো আমারও তো বয়স হয়েছে, দৃষ্টি ঝাপসা হয়েছে, আমারও বলি রেখাও চোখে পড়ে না, টোলও চোখে পড়ে না। বললেন, আমরা দুজনে সেই আগের মতন গান করি। বলে দুজনে ওরা আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দরও গাইতে লাগলেন। ভারী ভালো লাগলো জানেন, এই প্রবীণ প্রবীণার কি সুন্দর প্রেম, আর তারই সেই গান শুনতে শুনতে আমি এগিয়ে যাচ্ছি। আমি যখন আরেকটু এগিয়ে গেছি তখন একটি বিরাট বট গাছ, আর তখন দেখি কি জানেন, সন্ধে হয়তো বট গাছ ভর্তি ছোট্ট ছোট্ট পাখিগুলো চিঁ চিঁ করে চিৎকার করছে, কারণ তাদের মারা ফিরে এসেছে। তো আমার খালি মনে হলো, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গম। আমি আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে জানেন, এই প্রায় গ্রামের শেষ প্রান্তে এসে যাচ্ছি। তখন দেখি কি ছোট্ট ছোট্ট ছেলেগুলো সেখানে আজও বিজলিবাতি পৌঁছয়নি জানেন, তারা ঢিবরিবাতির আলোয় পড়ছে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। আমার খুব ভালো লাগলো, বেশ লাগলো, কি সুন্দর, তারাও কিন্তু কবিগুরুকে চিনেছে। এরকম শুনতে শুনতে যখন আরেকটু এগিয়েছি, হঠাৎ শুনলাম সমুদ্রে নাকি নিম্নচাপ হয়েছে। আমি হঠাৎ ঝড় হয়ে গেলাম, আমার সমস্ত মূর্তি কিরম বিকল হয়ে গেল। আমি চিৎকার করতে লাগলাম, আমি ঝড়। জানেন, ভীষণ একটা ধুলোর স্তম্ভ এগিয়ে আসছে। সবাই বলছে আঁধি আঁধি আঁধি, কেউ বলছে টাইফুন, কেউ বলছে হারিকেন, কেউ বলছে কত রকম শত নামে আমায় ডাকছে। আমার এই রূপ আমার ভালো লাগছে না। আমি চিৎকার করে বলছি যে, হে প্রকৃতি, আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও, এই অদ্ভুত রূপ আমার চাই না, এই সর্বনাশী সর্বগ্রাসী রূপ আমার ভালো লাগছে না। আমি অঝোর ধারায় কেঁদে ফেললাম। আর জানেন, সেই বস্তু জল আমার ভীষণ হয়ে বয়ে গেল। যত নদী স্ফীত হলো, সমুদ্র বিশাল হলো, তার সেই বিশাল সমুদ্রের ঢেউ গর্জন করতে করতে আছড়ে পড়লো তীরে, হুশ করে ভাসিয়ে নিয়ে চলে গেল তীরের যত প্রাণী। তাদের আর্ত চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। আমি চিৎকার করে খালি বলতে লাগলাম, হে প্রকৃতি, আমাকে ফিরিয়ে দাও আমার পুত্ররূপ। এই নটরাজের এই প্রলয় নাচন নাচলে যখন, হে নটরাজ আপন ভুলে, আমি চাইনি, আমি প্রলয়ের রূপ চাই না, আমি ধ্বংসের রূপ চাই না, আমায় ফিরিয়ে দাও, আমার সেই আগের রূপ। শান্ত করো। ধীর হতে ধীরে, কখন জানি না, আস্তে আস্তে প্রকৃতি শান্ত হলেন। আমি আবার আমার আগের রূপ ফিরে পেলাম। বড় কষ্ট হলো, মনে হলো সেই বাচ্চাদের সেই ঘর কখন ভেসে গেছে আমার জলে। সেই প্রেমিক প্রেমিকা, তারা কে জানে কার বন্ধ দরজার পাশে থরথর করে কেঁপেছে। আর সেই প্রবীণ প্রবীণা, তারা তাদের সেই বৃদ্ধ বয়সের যে প্রেম, সেটুকুও পূর্ণ হলো না। গাছটা হয়তো পড়ে গেছে, পাখির বাচ্চাগুলো তারা হয়তো মরে গেছে। কি বিধ্বংসী রূপ আমার! আমি সেদিকে চাইতে পারলাম না। ওই মুখ নিচু করে বয়ে যাচ্ছি, তখন প্রকৃতি শান্ত, ধীরে ধীরে দূরে সঞ্চিকে গাইছে,
ধীরে 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 বঙ্গতল হাওয়া। আমি ধীরে ধীরে বয়ে যাচ্ছি, আরেকজন গাইছে হাওয়া মেঘ ছড়ায় ফুল ঝরায় ঝিরি ঝিরি এসো বহিয়া। আমি আবার মলয় বাতাস হয়েছি, আবার আমি ধীরে ধীরে বয়ে যাচ্ছি। নমস্কার। শব্দভেদী অনুভূতি। তুমি এক শব্দভেদী অনুভূতি হয়ে ছুঁয়ে যাও আমার হৃদয়। যে অনুভূতির স্রোত আমার হৃদয়ে অনেক ঢেউয়ের মতো অজস্র ধারায় হানা দিয়ে ঝরে যায় রোজ। যেমন অনেক ঢেউ নদীর চলার পথে ছুঁয়ে যায় একখণ্ড সুদৃঢ় পাথর। ওদেরই ভিড়ের মধ্যে সাধারণ সহজ অথচ আশ্চর্য এক অনিবার্য অনুভূতি হয়ে তুমি দীর্ণ করো আমার অন্তর। তুমি এক শব্দভেদী অনুভূতি হয়ে ছুঁয়ে যাও আমার হৃদয়, যেখানে কালের সাথে কালের অন্বয়ে গড়ে ওঠে মহাকাল অনন্ত অব্যয়। যেমন ইটের পরে ইট যোগ করে সুউচ্চ অট্টালিকা মাথা তোলে পৃথিবীর শহরে নগরে, যেখানে অনেক শব্দের গভীরে যেখানে অনেক শব্দের গভীরে সীমাহীন ডুব দিয়ে ডুবুরির মতো কেউ তুলে আনে কোনো শব্দ অন্তর্লীন। শব্দভেদী তীর এক হয়ে যা নিশ্চয়। গোপনে নীরবে করে চলেছে সঞ্চয় বহু যুগ অতীতের মুখ পিছু টান, সাতকাণ্ড রচনার নতুন আখ্যান। তুমি এক শব্দভেদী অনুভূতি হয়ে ছুঁয়ে যাও আমার হৃদয়, যখন সন্ধ্যাবেলা ধান খেতে নেমে আসে অন্ধকারের পরিচয়, তবুও কোণের আকাশে দৃশ্যের পরিধি হতে অস্তমিত চিহ্ন সূর্যের পড়ে থাকে শেষ যে চিহ্ন। যে ভাব ব্যঞ্জনা অনায়াস প্রয়াসে কায়মন করে দেয় সহসা আনমনা। তুমি তার ছায়াপথে অধ্যাবসায়ে যাও অজানা কোথায়। তোমার উধাও বিবশ চিত্ত অসীম মমতা দিয়ে প্রতীক্ষিত কোন দৈতার হাতছানি মহাকাশ কর্ষসূত্র বলে নিয়ে যায় সুদূরের ঠিকানায়। কল্লোল শুনি আমি তার অগণিত বিহঙ্গের নিয়ত উপেক্ষায়, প্রলয়ের ন্যায় নিঃসৃত কণ্ঠসুধার পরপারে ক্ষীণ ক্ষীয়মান। এই পৃথিবীর হাজারো সরব ধ্বনি বহুতর ভাব বিনিময়ে ব্যতিব্যস্ত রেখে ব্যস্ততারে সৃষ্টি করে যায় এক শব্দের খনি ক্রমবর্ধমান। পাশাপাশি তার একই সময়ে এক নদীর আবর্তের মৃদু প্রতিধ্বনি পৃথিবীর মানচিত্রের যে কোনো অঞ্চলের কোনো এক ঘূর্ণিবার্তায় যে ভাষা সংকেতিত করেছে অশনি, অথবা উধাও মাঠে রাতের শিশিরজাত ব্যর্থতা কান্নার অভিশাপ রণনে তুমি এক শব্দভেদী অনুভূতি হয়ে ছুঁয়ে যাও এ হৃদয় নিগূঢ় কারণে। নমস্কার। মাসে শারদোৎসব, সেই উপলক্ষে ছোট কবিতা মাতৃপরশ। আকাশে ফুটলো কেমন ভোর, বাতাসে ভাসলো কিসের সুর, হলুদ পাখির ডানায় ছুটলো উড়ো মন, ঠোঁটে তার ধরে রাখা কাশফুল। চলবে এখন নিশি প্রহর, তারার আলোয় মালা গাঁথা, মহুল ফুলে মাখা শিশির স্নিগ্ধ সজল চোখের পাতা। হৃদয় জুড়ে ফুটেছে নীল পদ্ম, তৃতীয় নয়ন রাঙালো অস্তরাগ। বাউল মন হাত বাড়িয়ে ছুঁতে চায় ওই দূর দিগন্ত, কার কোমল স্পর্শ হঠাৎ সরিয়ে দিল ক্লান্তির অলস ঘুম। মাগো তুমি কি তবে এলে? নমস্কার। আমি একটা চরিত্রের উপরে বেশ কয়টা কবিতা লিখেছি, তারই একটা অংশ আর কি, প্রলাপ, ওটা পড়ে শোনাচ্ছি। মানে একটা জনবহুল এলাকাতে আমি একটা চরিত্র দেখেছিলাম, হাত পাগলা একটা লোক, নানান রকমের কথা বলে, ও কাউকে মানে করে বলে না, নিজের আপন মনেও বকে চলে আর কি, তারই উপর লেখা কবিতাটা। এই সেই রাজপথ, এই সেই প্রেক্ষাপট, আজও অহেতুক দংশন খ্যাপা বকে যায় একা। শূন্য কি কও দেখি, সবাই নিশ্চুপ। শূন্য শূন্য শূন্য, শূন্য ছাড়া দুনিয়াটাই শূন্য। শূন্য আছে তাই ধন্য চরাচর,
ভাইবা দেখছো কখনো শূন্য ছাড়া একটা পরমাণুর অস্তিত্ব থাকে না? জড় কও, জীব কও, সিঁড়ি ভাঙা অঙ্ক কও, শূন্য ছাড়া সবই অলিক। পরীক্ষায় গোল্লা পাও, হা কইরা রসগোল্লা খাও, জীবনটারে গোল্লায় পাঠাও, সবই শূন্য দর্শন। গড্ডালিকা প্রবাহে এই যে গা ভাসাও, ভাইবা দেখছো কখনো তুমিও শূন্য থেকেই শুরু করছো, থিতাইবা গিয়াও ওই শূন্যেই। জীবনের যোগফল শূন্য, বিয়োগফলও শূন্য। এ সরল অঙ্ক এক, উত্তরও জানা, তবু বড় কঠিন মেলানো। অনেকেই ভয় পায়, অথচ শেষমেশ মিল্লাই যায়। যে কয়টা অনুপরমাণু হাতে হাত ধইরা শরীরটারে চালাইয়া নিয়ে বেড়াইতেছে, যতই সূচিবায়ী করো শেষমেশ ওই কয়টাই থাকবো। শূন্য ওদের সাপটাইয়া ধইরা আছে যে, পলাইয়া যাইব কই? ক্রমশ তারপর জল মাটি বাতাসে রয়্যালি মিক্সিং হইয়া আগে যেমন ছিল তেমনই হইয়া যাইব। শুধু তুমি মানুষটাই থাকবা না, স্ত্রী পুরুষ, জাতপাত, গোত্র, বলি মহাবলি, ধনী দরিদ্র, রক্ত মাংসে গড়া দম দেওয়া পুত্তুলি গুলান মাটিতে মাটি হইয়া, বাতাসে বাতাস হইয়া, জলে জল হইয়া, হাজারো বিভেদ জলাঞ্জলি দিয়া সহাবস্থানের চূড়ান্ত পর্যায়ে গিয়া পড়ব। কারোর কিচ্ছু করার থাকবো না, অনুতনু হইয়া ঘুইরা বেড়াইব এইখানে ওইখানে। নত জানু হইয়া গায়ে গা লাগাইয়া শত্রু মিত্র জীব জড় সর্বত্র একত্র দিবারাত্র। শূন্যের কোলে সইরা ঘুরব, খেলব, ঘুমাইব, কেউ জানতেও পারবো না। হে শূন্য, তোমারে প্রণাম। দংশন দুহাত জোর করে প্রণাম করে। সুধীজনকে নমস্কার জানিয়ে আমার একটা স্বরচিত কবিতা পড়ছি, অনেক দিন আগের লেখা। মানি প্ল্যান্ট। যেখান থেকে এলাম চলে, ভালো করে হয়নি তাকে জানা, আর যেখানে যাব এখন এখনো অজানা। এমনি করেই কাটে আমার দিন, শিকড় কোথাও নেই। আজ এখানে কাল সেখানে করে ঘুরে ঘুরে বেড়াই নিরন্তর। কেমন করে গজাবে শিকড়, কোনো সুযোগ নেই। সকৌতুকে বলেন আমার মিতা, তবে কি ভাই তুমি জলের বোতল মাঝে ভাসা মানি প্লান্টের লতা? ঠিক বলেছ বন্ধু, তোমার সঠিক অনুমান। পরিহাসের ছলে বলে দিলে দারুণ খাঁটি কথা। সারা জীবন ধরে শুধু জায়গা বদল করে বটবৃক্ষ হলাম না তো আর। বিশাল ছায়া ছড়িয়ে চারিধারে নামিয়ে দিয়ে হাজার হাজার ঝুড়ি শক্ত শিকড় আঁকড়ে ধরে মাটি। বটবৃক্ষ হবার ছিল স্বাদ, ডালে ডালে থাকতো পাখির বাসা, কাঠবেড়ালি খেত বটের ফল। ক্লান্ত পথিক দূরের থেকে এসে বসত বটের ছায়ায় সুশীতল। তার বদলে সুতোর মতো শিকড় গোছা নিয়ে কাঁচের বোতল মাঝে হলাম মানি প্লান্টের লতা। ফেলে দিলেও কারুর ক্ষতি নেই, রেখে দিলেও কেউ হবে না ধন্য। বেঁচে আছি শুধুমাত্র বেঁচে থাকার জন্য। গত সারা বাংলা কবিতা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে যে কবিতাটি, সেটি আপনাদের পাঠ করে শোনাবো। আমার সঙ্গে উপস্থিত আছে বিকাশ পল্লে, ও পুরস্কৃত হয়েছেন। উনিও ওনার কবিতাটা পাঠ করলেন না, আমি খুব ভালো লাগলো না। ওই কবিতাটা পড়লে ভালো হতো। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকেই এই কম্পিটিশনটা হয়েছিল। আমাদের এখানে সে লিফলেট দিয়েছিল, বর্তমান পেপার এবং বিভিন্ন পেপারে তার ছিল অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেই সূত্র ধরে আমরা দিয়েছিলাম আমাদের কবিতা। এখানে আমরা 3 জন পেয়েছিলাম, আমি, বিকাশ পলে, আর উনি আসেননি, সোমেন্দ্র মুখার্জি, উনি আসেননি। 3 জনে আমরা পেয়েছি। এখন সেই কবিতাটি আমি পাঠ করছি। কবিতাটির নাম
অবাক পৃথিবী। জন্মের শুভক্ষণে যত ঘটনা সব কিছু শোনাইছে আমার প্রিয় ধাইবা। সেদিন আমি একা কেঁদেছি, জোরে আরও জোরে, কেউ করেনি মানা। শুভ সংকেত নাকি শিশুর কান্না। আজ অবাক হয়ে তাকিয়ে দেখি, জাপান থেকে আমেরিকা, মিশর থেকে ভিয়েতনাম, শ্রীলঙ্কা কাঁদছে, কাঁদছে উগান্ডা, কঙ্গো, সিরিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভারত, বাংলাদেশ, সবাই সবাই। সেদিন আমি একা কেঁদেছিলাম জন্মের শুভক্ষণে। আজ মরমে মরমে উপলব্ধি, সুন্দর পৃথিবীটা হয়েছে এক বদ্ধভূমি। সবাই কাঁদছে অসহ্য যন্ত্রণায়, বিস্ময়ে ভাবি এক অবাক পৃথিবী। নমস্কার। একটা তো নমস্কার। গণেশ পুজো গেল, বিশ্বকর্মা পুজো গেল, আকাশে বাতাসে এখন খালি পুজোর গন্ধ। সেই পুজোর গন্ধকে মনে করে আমি এটা গাইছি। আ আ বাজে গো মন্দিরে শঙ্খ বাজে, বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। এসো গো পূজারি করো গো পূজা, এসো গো পূজারি করো গো পূজা। নিবেদিত মন রাখো অঙ্গন মাঝে, মন্দিরে শঙ্খ বাজে, বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। ভক্তি অর্ঘ দান চন্দন সাথে, শক্তি মাগো তুমি। ভক্তি অর্ঘ দান চন্দন সাথে, শক্তি মাগো তুমি কঠোর হাতে। নম্র হৃদয়ে আনো ভক্তির সাথে, শুভ্র চয়ন ফুল মালো সাজে, মন মন্দিরে শঙ্খ বাজে, বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। এসো গো পূজারি করো গো পূজা, এসো গো পূজারি করো গো পূজা। নিবেদিত মন রাখো অঙ্গন মাঝে, মন্দিরে শঙ্খ বাজে, বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। অন্তর মাঝে রাখে অন্তর জামি, আ আ অন্তর মাঝে রাখে অন্তর জামি। দুঃখ নাশি সুখ বিতরিছ স্বামী, প্রণতি
তাতে সবে অনুগামী ভক্তের ভগবানে ধরার মাঝে মন মন্দিরে শঙ্খ বাজে বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। এসো গো পূজারি করো গো পূজা, এসো গো পূজারি করো গো পূজা। নিবেদিত মন রাখো অঙ্গন মাঝে মন্দিরে শঙ্খ বাজে বাজে গো মন্দিরে শঙ্খ বাজে বাজে গো মন্দিরে শঙ্খ বাজে। আমরা অনুবাদ পর্যন্ত দেবপ্রিয়দের পরে বীরেন্দ্র চন্দ্র আমাদের ছড়াবা করবে। শ্রদ্ধেয়জন জয়ন্ত ঘোষ মশাই সর্বভারতীয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সর্বভারতীয় সচিব, আমরা তাকে দুজনকে মঞ্চে আসতে অনুরোধ করছি। কপাল হয়ে এসছেন শ্রদ্ধেয় প্রশান্ত চন্দ্র সেন এবং শ্রীমতী কৃষ্ণা সেন। আমরা দুজনকেই এই সভায় আসার জন্য আনত প্রণাম জানাচ্ছি। আমাদের অতিথিদের সাথে তাদের পরিচয় আছে, নতুন করে খেলাতে হবে না। আজকের সভা সম্পূর্ণ হলো, সার্থক হলো এই দুজনের আগমনে। আমি কোনো অনুষ্ঠান শুরু করবার আগে প্রথমত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকে সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, পরপর অনুষ্ঠান ছিল। প্রথম ছিল আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য সম্মেলন শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে, যেখানে আজকের প্রধান আকর্ষণ ছিলেন জয়ন্ত ঘোষ মশাই। এবং তারপরে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বক্তৃতা ছিল কবিতা বিষয়ে। সেই সব সেরে একটু আগে আমি বাড়িতে এসেছি। তখন আমার আর একেবারে কোনো শক্তি সামর্থ্য ছিল না আপনাদের সামনে আসার, তার জন্যই প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে এবারে কলকাতা দূরদর্শনের 40 বছর। এই 40 বছর আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, তার কিছু নেপথ্য কথা আপনাদের আমি শোনাবো। এবং তারপরে আমি আমার নিজের কবিতার একটি অনুষ্ঠান আপনাদের কাছে নিবেদন করব। সেটি আমার বিভিন্ন বয়সে লেখা কবিতা, বিভিন্ন বিষয়ে লেখা কবিতা। সেই কবিতার সঙ্গে শব্দ এবং সঙ্গীত ব্যবহার করা হবে। আমার বন্ধু শান্তনু বন্দ্যোপাধ্যায়, খুব গুণী শিল্পী, তিনি এই শব্দ এবং সঙ্গীত যোজনা করবেন। আমাদের এই টিমের আরেকটি ছেলে আমাদের সুবীর ঘোষ আছে, সে আপনাদের ক্যামেরাবন্দি করবেন। আপনারা যারা এখানে দর্শকরা আছেন তাদেরকেও ক্যামেরাবন্দি করা হবে। কিন্তু আমার অনুষ্ঠানে যাবার আগে আমি আমার প্রিয় জয়ন্তবাবুকে অনুরোধ করব, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রথম সভাপতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং এটি ভারতের সবচেয়ে বড় সাহিত্য সংগঠন। সারা ভারতে এর শাখা আছে, এমন কোনো রাজ্য নেই যেখানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শাখা নেই। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো শহরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সর্বভারতীয় অধিবেশন হয়। তার আরও নানা রকম কার্যক্রম আছে। আজকে সকালবেলায় যখন জয়ন্তবাবুর সঙ্গে আমার দেখা হলো, আমি তাকে অনুরোধ করেছিলাম যে আজকে একটি খুব সুন্দর সমাবেশ আছে, আপনাকে আসতেই হবে। তাই তিনি এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ তার কাছে। আমি তাকে বিশেষ করে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, যার সঙ্গে আমিও দীর্ঘদিন ধরে যুক্ত, তার সম্পর্কে আপনাদের একটু তিনি শোনাবেন। আমি শ্রীমতী কৃষ্ণা দেবী এবং প্রশান্তবাবুদের এই যে হলটির কথা অনেক দিন ধরে শুনেছি, এবং বহুজন আমাকে বলেছেন তারা এখানে নানা রকম অনুষ্ঠান করেন, কিন্তু আমার কখনো সুযোগ ঘটেনি এখানে আসার। আমাদের একজন বন্ধু আছেন ডক্টর নীলাদ্রি বিশ্বাস, তিনি আমাকে বলেছিলেন যে এখানে এমন একটি সুন্দর আয়োজন আছে। আজকে আরেকজন বিশিষ্টজন এসেছেন আপনাদের কাছে। আমি পূর্ণিমাদিকে একটু অনুরোধ করব এখানে এসে একটু সকলকে একটু শুভেচ্ছা জানাতে। বিখ্যাত নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। পূর্ণিমাদি একটু সামনে, আপনারা সবাই জানেন মনে হয় তার কথা।
তিনি আজকে তিনি চিরতরুণী, তিনি কবে 70 পেরিয়ে গেছেন তিনি জানেন না। এখনও তার নৃত্য দেখলে আপনারা মুগ্ধ বিস্মিত হবেন। তিনি আমাদের রবীন্দ্রসঙ্গীতের নৃত্যে সর্বশ্রেষ্ঠ। তিনি আজকে এসেছেন আমার ডাকে, আমরা সবাই খুব খুশি। আর আমি সত্যি খুব কৃতজ্ঞ যে কৃষ্ণা দেবীরা এত সুন্দর একটি হল ঘর করে রেখেছেন যারা সাহিত্যমোদী, যারা সংস্কৃতি প্রেমিক তাদের জন্য। আপনারা হয়তো জানেন যে তিনি ভারতের সর্ববিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের নাতনি। ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে আমি খুবই শ্রদ্ধা করতাম। তিনি আমার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের জানলে ভালো লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রেক্ষাগার আছে, ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রেক্ষাগার। 2 বছর আগে আমি সেই প্রেক্ষাগারে আমার কবিতার একটি অনুষ্ঠান করতে গিয়েছিলাম এবং বাংলাদেশে তিনি অধ্যাপনা করেছেন। জগন্নাথ হলের তিনি প্রভোস্ট ছিলেন। ভারতবর্ষের প্রকৃত ইতিহাস যদি কেউ লিখে থাকেন তাহলে তিনি ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এখন নেতাজি নিয়ে যে আগ্রহ দেখা দিয়েছে এই কথা তিনি আমাকে বহুদিন আগে বলেছিলেন। যখন শেখ মুজিবুর রহমান এসেছিলেন কলকাতায়, সেদিন আমি একটি বিশেষ বেতার অনুষ্ঠান করেছিলাম শেখ মুজিবের বাংলাদেশের প্রতি। তাতে বিভিন্ন ক্ষেত্র থেকে একজন করে বেছে নিয়েছিলাম। বিজ্ঞান থেকে ডক্টর সত্যনারায়ণ বসু, নাটক থেকে শম্ভু মিত্র, চলচ্চিত্র থেকে মৃণাল সেন, সঙ্গীত থেকে পঙ্কজ কুমার মল্লিক এবং ঐতিহাসিক হিসেবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। কেন বললাম সে কথা? তিনি সেদিন যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে বাংলাদেশের ইতিহাসে। যেদিন শেখ মুজিব কলকাতায় উপস্থিত সেদিন এটি 2 বাংলায় ব্রডকাস্ট হয়েছিল, আমার উপর দায়িত্ব পড়েছিল। সেদিন সেটি ব্রডকাস্ট হওয়া একেবারে অসম্ভব। তিনি বলেছিলেন যে শেখ মুজিবের প্রাণ সংশয় হবে এবং বাংলাদেশ রক্তাক্ত হবে। তখন তো আমরা আবেগে ভাসছি, কী করে ওটা ব্রডকাস্ট করব। আমাকে তৎকালীন স্টেশন ডিরেক্টর বলেছিলেন, হয় তোমার চাকরি থাকবে কিংবা যাবে, আমি কিছু জানি না। উনি এত বড় ঐতিহাসিক যে এই কথা একটা শব্দ তুমি কাটতে পারবে না। তো আমার মনে আছে আমি ভাষ্যতে লিখেছিলাম যে বহুদূর অবধি তো দেখতে পান দূরদর্শী ঐতিহাসিক, তাই তিনি জাতিকে সাবধান করছেন, বাংলাদেশকে এবং আমাদের উপমহাদেশকে সতর্ক করছেন ইতিহাস যেন ওই দিকে না যায়। এই ভাষ্যের পরে আমি তার পুরো বক্তব্যটা ব্রডকাস্ট করে দিই। 2 বাংলায় আমার চাকরিটা ছিল, কিন্তু আমাকে ঈশ্বর রক্ষা করেছিলেন। কিন্তু এখনও ভাবি যে কি আশ্চর্য তার দূরদৃষ্টি, সত্য হয়েছিল প্রতিটি শব্দ। এখন জয়ন্তবাবুকে অনুরোধ করি তিনি যদি একটু পরিচয় করিয়ে দেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনকে। আপনারা প্রথমত একটু করতালি দিয়ে, তিনি একজন বিরাট ব্যক্তি, তিনি সর্বভারতীয় নেতা। নমস্কার। শ্রদ্ধেয় শ্রী সেন, শ্রীমতী সেন, পঙ্কজবাবু, প্রথিতযথা নৃত্যশিল্পী, আজকে অক্টোপাসের এই ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার আসরে আমি কি করে এসে গেলাম সেটাও ভাবতে অবাক লাগছে। পঙ্কজবাবুর কথা বলার পর আমার একটি মিটিং কিছুক্ষণ পরেই আছে, আর একটি মিটিং ছেড়ে আমি এলাম। রাজ্য সমিতি ওনার সঙ্গে ছিলাম, কিন্তু ওনার অনুরোধটাও উপেক্ষা করতে পারিনি। কিন্তু আজ এখানে এসে মনে হলো, যা শুনলাম এই হলটি সম্পর্কে, তাতে আমার খুব ভালো লাগলো যে এখনও এমন কিছু মানুষ আছেন যারা সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে দেওয়ার জন্য এভাবে সাহায্য করে থাকেন। এটা একটা বড় ব্যাপার। আমি মাঝে মধ্যেই কলকাতা আসি, বিভিন্ন অনুষ্ঠানেও আসি, আর আমার মনে হয় যে আজকে এলাম, আপনাদের সঙ্গে পরিচিত হলাম, অক্টোপাসকে জানার চেষ্টা করলাম, এটাই একটা কি কম পাওয়া? এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো থেকে একটা বড় পাওয়া পাওয়া যায়। অনেকের চোখ মুখ দেখেই মনে হয় তারা শ্রান্ত, তারা অনেক দূর থেকে এসছেন হয়তো। প্রত্যেকের একটা এই সমস্ত অবস্থার মধ্যে দিয়েও বাঙালি বেঁচে থাকে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, কবিতা সাহিত্যের মাধ্যমে বোধহয় বাঁচার একটু রস পায়। সেই বাঁচার রসটুকু নিয়ে সে ফিরে গিয়ে আজকের রাত্রিতে যখন সে শোয় তখন সে একটা শান্তি বোধ করে।
দৈনন্দিন জীবনযাত্রায় এত বেশি কোলাহল, এত বেশি দুঃখ, ব্যথা, বেদনা, যে যেখানে সাহিত্য, কবিতা, সঙ্গীত এরাই হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে। এর মধ্যে সে শক্তি আছে। কবিতা সাহিত্য বা কবিতার মধ্যে যে অনুরণন রয়েছে, মানুষের হৃদয়ের কাছে যায়, সে তার ছাপার জন্য কবিতা লেখে না, অনেক সময় সে নিজের জন্য লেখে। অনেক সময় সে শুধু ভাবনার কথা, প্রকৃতির কথা লেখে না। যে কবিতা কেউ পড়ে না, সে তার নিজের জন্য লেখে। তার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনাকে সে তার কলম দিয়ে তুলে রাখে, নিজে পড়েই হয়তো শান্তি পায়। কিছু পত্রপত্রিকায় স্থান পায়, কোথাও পত্রপত্রিকায় স্থান পায় না। তাই হয়তো এত অজস্র পত্রপত্রিকা পশ্চিমবঙ্গে মুদ্রিত হয়। আপনাদের অবগতির জন্য জানাই, সারা ভারতবর্ষে আমার 130টির উপরে শাখাতে প্রায় 125খানা পত্রপত্রিকা আমার বেরোয়। 125খানা পত্রপত্রিকা। এ এমন এক শাখা যে নাগাল্যান্ড থেকে আরম্ভ করে ডিব্রুগড়, পুনে, মুম্বাই, চেন্নাই, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে বাঙালিরা রয়েছে, বঙ্গভাষীরা রয়েছে। শুধু বাঙালির কথা বলবো না, যে তারা এখনও এটাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। আসামে এটাকে তাদের বাঁচার ঢাল মনে করে, যে এটাকে নিয়ে আমরা বেঁচে থাকব। তো এমনি একটি সাহিত্য প্রতিষ্ঠানের একজন সাধারণ কর্মী হিসাবে আমি নিজেকে গর্ব অনুভব করি যে এই প্রতিষ্ঠানে আমি আসতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ্য, উনি বললেন যে 1923 সালে তার জন্ম, রবীন্দ্রনাথ প্রথম সভাপতি। এই নজিরও বোধহয় ভারতবর্ষে কোথাও নেই যে এরকম ব্যক্তিত্ব যার প্রথম সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রতিষ্ঠানে অতুল প্রসাদ থেকে আরম্ভ করে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কে আসেননি, নীরেন চক্রবর্তী থেকে ওদিকে আশাপূর্ণা দেবী, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, বহু গুণীজন মানুষ এখানে এসেছেন, এই সম্মেলনকে সমৃদ্ধ করেছেন। এবং এই সম্মেলন আজ তার 88তম অধিবেশন রাঁচিতে করতে যাচ্ছে। 3টি বছর সম্মেলন হয়নি, অর্থাৎ প্রায় 92 বছরের একটি সংগঠন। কি করে চলছে আমি নিজেও ভাবতে আমার অবাক লাগে, কেন এত বড় একটি সংগঠন চলাও খুব মুশকিল। আমাদের রেজিস্টার্ড অফিস দিল্লি, ওখানে আমি 5 দিন বসি, বাকি সুযোগ হয় না। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শাখার অনুষ্ঠানে আমি যাই, তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করি, তাদের সুখ, দুঃখ, ব্যথা, বেদনার সঙ্গে আমি মিশে যাই। আর এটা আমার মনে হয় আমার জীবনের চরম পাওয়া। এই প্রসঙ্গ বলতে গিয়ে যদি এটা নিজের আলোচনা হয়, নিজেকে সম্পর্কে জানা হয়, আমাদের এই সম্মেলনের 12বার সভাপতি মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি এতে তার পদত্যাগপত্র দেন 17ই জুন 2012-তে, আর রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি নির্বাচনে যান। তখন আমরা বলেছিলাম যে আপনি প্রেসিডেন্ট নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে যাচ্ছেন, আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে আমাদের এই সম্মেলনে আপনি উদ্বোধন করবেন। তিনি সে কথা রেখেছিলেন এবং তিনি 2013-তেই এলাহাবাদে এর উদ্বোধন করেছিলেন। 2014-তেও তার জামশেদপুর আসার ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। একদিন কথা প্রসঙ্গে গভীর রাত্রে এমনি কথার ছলে কথার সাথে, যে আপনি তো জীবনে অনেক কিছুই পেলেন, কি পাননি। এই কথাটা এই জন্যই বলছি, যারা সাহিত্য করেন তাদের জন্যও বলছি, অক্টোপাসে যদি একটা ছোটো পত্রিকাই হয়, তার মহত্বটা বোঝার চেষ্টা করবেন। একটা পত্রিকা কত কষ্ট করে বেরোয়, কত পত্রিকা কিছুদিন বেরিয়েই সেটা শেষ হয়ে যায়। এই কথাটা তাদের জন্য, খালি আমার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে তার অনুভূতি কী ছিল বলে, জয়ন্ত তুমি বলছো যে আমি অনেক জীবনে পেয়েছি, আপনি রাষ্ট্রপতিও হতে যাচ্ছেন, ঠিক তার আগে আগে এই কথা, তিনি একটু ইয়েতেও ছিলেন। আমি যদি রাষ্ট্রপতি হয়েও যেতাম, আর যদি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আমি না এসে থাকতাম, আমার জীবনের আক্ষেপ হতো যে বাঙালির সর্ববৃহৎ প্রতিষ্ঠানটাতে আমি ছিলাম না। আমার এটা শোনার পরে হয়তো আমিও শিক্ষা নিলাম যে এমন একজন মানুষ কথা বলছেন যে এটাতে না এসে থাকলে এটা একটা আক্ষেপ থেকে যেত। তো এটাও সেদিন তার কাছ থেকে শুনে এটা আমার কাছে নিজের চরম পাওয়া মনে হয়েছে। তো আজকের দিনে আপনারা পঙ্কজবাবুর অপূর্ব লেখেন, বলেনও অপূর্ব,
তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি যখন রাঁচিতে ডিরেক্টর ছিলেন তখন থেকে। দ্বিতীয় কথা, তখন থেকেই আমি ওনাকে জানি উনি অনেক কিছু তুলে ধরতে চান, যাদের কেউ সেই সময় তিনি ক্ষমতায় থাকাকালীন যাদের কেউ উঠে আসতে দিত না, তাদেরও তিনি কিন্তু উঠে সামনে নিয়ে আসার চেষ্টা করতেন দূরদর্শনের সামনে। তার প্রচেষ্টা ছিল। তিনি আজকে নিশ্চিত রূপে একজন ভালো বক্তা, নিশ্চিত রূপে একজন ভালো কবি, এবং যাকে শুনে আপনারা সমৃদ্ধ হবেন। আমি বহুবার শুনেছি ওনার কবিতা। তাই আজকের এই আসরটা আপনাদের কাছে যদি খুব পাওয়ার হয়, তা আমার কাছেও একটা পরম পাওয়ার। আমি অক্টোপাসের কাছে কৃতজ্ঞ, পঙ্কজবাবুর ডাকার জন্য কৃতজ্ঞ, এবং এই সুযোগে শ্রী সেন এবং শ্রীমতী সেনের সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ যে এরা আছেন বলেই আমার অক্টোপাস বেঁচে আছে, আমার অন্যান্য পত্রপত্রিকা সারা ভারতবর্ষে যারা আছে এইরকম মানুষদের বদান্যতার জন্যই বেঁচে আছে, নাহলে তারা বাঁচতে পারত না। তাই দীর্ঘক্রমে না গিয়ে আমি এটুকুই বলি যে এই গান হলো হঠাৎ মনে পড়ে গেল একটা কথা, জানি না হয়তো আপনাদের অনেকে জানা থাকবে। তো মাঝে মাঝে আমাকে ওই পুরনো তথ্য স্মৃতি মনকে আকৃষ্ট করে, সেগুলোকে নিয়ে আমি নিজের মনে নিজেকে ভালোবাসি, নিজেকে সেটা আহরণ করার চেষ্টা করি। 1934 সাল, এই জন্যই বলছি আমাদের এই সম্মেলনে অতুল প্রসাদ সেন ছিলেন প্রাণপুরুষ। 1934 সাল অতুল প্রসাদ সেন অসুস্থ হয়ে পুরীতে গেছেন, প্রচণ্ড কাশি। এই সময় জাতির জনক মহাত্মা গান্ধী পুরীতে আসেন। তিনি এসে শুনলেন অতুল প্রসাদ সেন এসেছেন। তিনি খবর করলেন, আরে যা, অতুল এসেছে, অতুলকে ডেকে আন, অতুলের গান শুনব। অতুল প্রসাদের কাছে খবর গেল, ওঠার মতন অবস্থা নেই, তবুও জাতির জনকের সেই ডাক তিনি উপেক্ষা করতে না পেরে ফিরে তিনি এলেন মহাত্মা গান্ধীর কাছে। দুজনে দুজনকে জড়িয়ে ধরলেন। মহাত্মা গান্ধী বললেন, অতুল একটা গান গাও, তোমার গান শুনতে চাই। এই এত কষ্টের মধ্যেও তিনি যেটি হিন্দি তর্জমা করে যে গানটি গেয়েছিলেন, যারা গান গেয়েছেন তাদের জন্য, কে আজ বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, এর হিন্দি তর্জমা করে এই গানটি শোনান। পুরো গানটি গাইতে পারেন না, দুজনের চোখে জল, দুজনে দুজনকে জড়িয়ে ধরেন। এই স্মৃতিবহুল কথাটি আমার মনে পড়ে গেল, ছোট্ট করে আপনাদের সামনে রাখলাম। ভবিষ্যতে কোনো অনুষ্ঠান হলে যদি আমার আসার সুযোগ হয়, আসবো নিশ্চিত, খালি সংগঠনের কথা বলতে নয়, আসবো নজরুল নিয়ে বলতে, আসবো সুকান্তকে নিয়ে বলতে, আসবো অতুল প্রসাদকে নিয়ে বলতে। সংগঠনের সঙ্গে সঙ্গে এটুকু বললে আমি একটু প্রেরণা পাই আগামী দিনের জন্য কাজ করার জন্য। আর রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের চলবে না। আমি সাহিত্য সংস্কৃতিতে এত বেশি অভ্যস্ত নেই আপনাদের সঙ্গে, আপনারা যতটা সাহিত্য সংস্কৃতির চর্চা এখানে করেন, তাই রবীন্দ্রনাথকে প্রণাম করার ভাষাও আমার কাছে নেই। তাই সুকান্তর কবিতা দিয়ে রবীন্দ্রনাথকে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদিও সে অনাগত, তবু আমি শুনি তার ডাক, বিপ্লবের পতাকা হাতে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, আবার আমাদের মাঝে জন্ম নেই রবীন্দ্র ঠাকুর। নমস্কার। আমরা অক্টোপাসের তরফ থেকে জয়ন্ত ঘোষ মশাইকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। আমরা এবার কথা শুনব আমাদের শ্রদ্ধেয় প্রশান্ত চন্দ্র সেন মশাই। আমি একটু আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে সেন মশাইয়ের শুনতে পারলাম না পঙ্কজবাবুর, কারণ একটা মিটিং আমার 7টায় ছিল, এটা আসার জন্য আমি চলে এলাম। কেননা সর্বভারতীয় অধিবেশন আছে, কয়েক জায়গায় আমার কথা বলার আছে, আবার 9টাতে আছে। তাই আপনারা আমাকে ক্ষমা করুন, সেন মশাই, মিসেস সেন ক্ষমা করবেন। তো আমি আবার কোনো দিন এ বাড়িতে এলে আমার খুব ভালো লাগবে, সময় পেলে আমি নিশ্চয়ই আসবো, আপনারা ডাকবেন আমাকে। পঙ্কজবাবু, অনুপস্থিত মিস্টার ঘোষ, সুধীবৃন্দ, আমি ঠিক আপনার সাহিত্যের লাইনে নেই, কিন্তু আমি আজকে দুটো কথা বলতে বলা হয়েছে। আমি সকাল থেকে জানি হয়তো এটা হবে, যে দুটো কথা আমার বলতে ইচ্ছে করছে, পড়া কথা, সেটা আমি বলছি। দেখুন, এই ঘরে আমি সেদিন হিসেব করছিলাম যে মাসে অ্যাবাউট 900 থেকে 1000 লোক এই ঘরে আসেন, এই ঘরটা ব্যবহার করেন। হয়তো কমন অনেক থাকেন, কিন্তু 900 থেকে 1000 লোক আসেন। তো
তো আজকে আমাদের সৌভাগ্য যে মিস্টার পঙ্কজবাবু এবং মিস্টার ঘোষের পায়ের ধুলো এখানে পড়েছে, তো আমরা সেজন্য খুবই কৃতজ্ঞ। আর কালচারের কথা হচ্ছে যে বেঙ্গল সবাই বলতো কালচারাল ক্যাপিটাল, কিন্তু আমার পরিচিত নর্থ ইন্ডিয়ান লোকেরা আমায় বলে যে এখন তোমরা আনকালচার্ড ক্যাপিটাল হয়ে গেছো। এই আনকালচার্ড ক্যাপিটালটা আমি পলিটিশিয়ানদের দোষ দিই না, আমি দোষ একটা জিনিসকে দিই, সেটা হচ্ছে টিভি। আমি একটা টিভি কোম্পানির ফাউন্ডার ডিরেক্টর, আকাশ আর্ট। টিভি কোম্পানিরা সাহিত্যের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছেন এবং তারা যেটা পরিবেশ করেন আমরা সবাই সেটা গিলি, এবং সেই জিনিসটা যখন গিলি তারপর সাহিত্যের মতন একটা উচ্চ জিনিস আমাদের পড়তে ইচ্ছে করে না। তো লাকিলি এই আকাশ আর্টে আমি সিপিএমকে সরিয়ে সুরানাকে আনতে পেরেছি। সুরানা আমার রিকোয়েস্টে কিছু সাহিত্য ওখানে এখনও দেখিয়ে থাকে। তো টিভির যে লোকেরা টিভি দেখান তাদের যদি আপনারা অনুরোধ করতে পারেন যে সবাই জানি একটা সাহিত্য, নামকরা কোনো সাহিত্য একটু আধ ঘন্টা দেখাতে পারে, তাতে ওরা বলবে যে আমাদের টিআরপি রেটিং কমে যাবে। এটা খুব ঠিক, কারণ আমি একটা জিনিস দেখেছি যে আমরা যখন খবরটা পড়ি, আমার দুবার খবর হয়, একটা গ্রাফ করা থাকে যে কত লোক দেখলো আবার কত লোক চলে গেল আধ ঘন্টার মধ্যে, এবং আমরা দেখি যে গ্রাফটা উঁচু হয় যখন আমরা মারামারি দেখাই, যখন খুন দেখাই গ্রাফটা উঁচু হয়ে যায়, আর যেই সাধারণ জিনিস দেখানো হয় গ্রাফটা পড়ে যায়। আমাদের আকাশ আর্টে একটি অত্যন্ত জঘন্য জিনিস দেখানো হয়, তার নাম হচ্ছে পুলিশ ফাইলস। ইনফ্যাক্ট আকাশ আর্টের লোকেরা বলে এমনই জঘন্য জিনিস দেখানো হয় যে আমাদেরই দেখতে কষ্ট হয়, কিন্তু আমাদের হায়েস্ট টিআরপি রেটিং হচ্ছে পুলিশ ফাইলস, নট সাহিত্য। তাহলে আমাদের পাবলিক আজকে যে আমার নর্থ ইন্ডিয়ান বন্ধুরা ইনক্লুডিং সাউথ ইন্ডিয়ান বন্ধুরা বলে যে আনকালচার্ড ক্যাপিটাল হয়ে গেছে, আমি তাদের খুব একটা দোষ দিতে পারি না, কারণ টিভি চালিয়ে এইটা আমি বুঝতে পারছি যে আমরা সাহিত্য পরিবেশ করলে তারা তো সবাই মানে ব্যবসার জন্য এসছে, সাহিত্য পরিবেশ করলে দর্শক আসবে না। আপনারা এখানে যেটা করেন এটাকে যদি একটু ছড়াতে পারেন লোকের মধ্যে যে ভাই তোমরা এই জিনিসটা দেখো। এবং আজকে একটা জিনিস পড়লাম, এইটা বলেই আমি শেষ করব, যে একজন কি বলে সাংবাদিক এই এখন যে কুম্ভ মেলা চলছিল নাসিকে, সেইখানে গিয়েছিল, লাইনে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ পেছনে একজন বলল, আরে আপনি বাঙালি? বলে হ্যাঁ আমি বাঙালি। আমিও বাঙালি। তো দাদা কি করবেন এখানে? বলে যা সবাই করবে, আমিও তাই করব। শুনুন, এখানে চান করে কি হবে আমি জানি না, কিন্তু আপনি ভগবানকে ডায়াল করুন, তাহলে আপনার কাজ হবে। তো বলছে ভগবানকে ডায়াল কি নম্বরে করব? বলে সোজা হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা ডায়াল করে যাবেন। এই পুরনোকালের টেলিফোনের মতন অনেকবার ডায়াল করতে করতে দুম করে পেয়ে যাবেন। তারপরে ওকে বলছে যে দাদা আপনি গিয়ে কি ওই ওখানে লাড্ডু সন্দেশ এইগুলো সব দেবেন? বলে হ্যাঁ সবাই দেয়, বলে ভগবানের খাবার। বলে শুনুন, ভগবানের খাবারটা লাড্ডু সন্দেশ নয়, ভগবান কি খেতে ভালোবাসে জানেন? এ তখন খুব অদ্ভুতভাবে তাকিয়ে বলছে কি? বলে অহংকার। আপনি আপনার অহংকারটা ভগবানকে খাইয়ে দিন, আর তারপরে হরে কৃষ্ণ ডায়াল করুন। তারপরে সব থেকে অদ্ভুত, বলে খানিক্ষণ বাদে দেখি সে লোকটি আর নেই, হয়তো কোথাও ভিড়ে মিশে গেছে। তো এইটি তিনি রেকর্ড করেছেন, এবং এটা আমার পড়বার সৌভাগ্য হয়েছে, কারণ আমি এই লাইনেরই লোক, এইগুলি পড়াশুনো করি। তো সেই এই কথাটি বলেই আমি আজকের কথা শেষ করলাম। শ্রদ্ধেয় পঙ্কজবাবু, উপস্থিত সাহিত্যপ্রেমী সকলকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 40 বছর আগে অগাস্ট মাসে যখন প্রথম টিভি শুরু হয়, আমরা তখন বয়স অনেক কম,
তখন একমাত্র দূরদর্শন চ্যানেলে যখন পঙ্কজবাবুকে দেখা যেত আমরা সবাই হাঁ করে শুনতাম পঙ্কজবাবুর কথাবার্তা, এবং তখন একমাত্র দূরদর্শন দেখারই সৌভাগ্য হতো। এবং যে কথা উনি বললেন যে আজকাল এত বাংলা চ্যানেল হয়ে গেছে যে দূরদর্শন মনোযোগ দিয়ে দেখার সুযোগ আমরা সব সময় পাই না, হয়তো একটা সিরিয়ালে এসে ঠেকে গেলাম, সেখানেই আটকে রইলাম। কিন্তু এখনও কিন্তু দূরদর্শন তার সেই সাংস্কৃতিক লক্ষ্যটাকে বজায় রেখে চলেছে অনেকটা, যেটা অন্যান্য চ্যানেল যেটা টিআরপি আকর্ষণ করার জন্যে এদিক ওদিক নানা রকম জিনিস দেখাচ্ছে। তো আজকে আমরা সেই এখানে আমাদের মাঝখানে পঙ্কজবাবুকে পেয়েছি এবং জয়ন্তবাবু বলে গেলেন তার বক্তব্য। এতে আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ যে উনি তার বহুমূল্য সময় এ করে আমাদের কাছে এসেছেন। আর এখানে পূর্ণিমাদিকে দেখেও আমার ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন বাদে পূর্ণিমাদির সঙ্গে দেখা হলো। এখানে অনেকবার নাচের রিহার্সেল এবং শান্তিনিকেতন প্রাক্তনী নিয়ে নাচ হয়ে গেছে, এবং এখন যেভাবে আমরা পরিচয় দিচ্ছি সবাইকে, সেটা মোটেই ভালো নয়। পূর্ণিমাদি। তো যাই হোক, আপনারা সকলে আজকে পঙ্কজবাবুর কথা শুনবেন, তার কবিতা শুনবেন। আর শর্মিষ্ঠা এসেছেন, তাকেও আমরা দূরদর্শনে আগে দেখেছি ছোটোবেলায়, মানে আমাদের ছোটোবেলায় না, মানে আমাদের তখন অনেকই বয়স, কিন্তু প্রথম দূরদর্শন আমাদের মনে যে চঞ্চলতা, যে আনন্দের সৃষ্টি করেছিল, সেটা সত্যি অভাবনীয়। ধন্যবাদ। সকলে আপনারা আজ সন্ধে উপভোগ করুন। নমস্কার। এবারে পুজো সংখ্যার যে অক্টোবর পত্রিকা প্রকাশিত হবে, সেটি শ্রীমতী সেন পঙ্কজবাবু হাত দিচ্ছেন। পঙ্কজবাবু যারা প্রকাশ করবেন। এবারের অক্টোপাস শারদিয়া প্রকাশ করছেন হ্যাঁ রে প্রশান্তবাবু যেটা বলছিলেন সেটা শুনতে গিয়ে আমি আপনাদের আগেই যেটা বলেছিলাম যে 40 বছর আগে যখন আমরা শুরু করি সেই সময়ের কথা মনে পড়ছিল, এবং আপনারা এখন ভাবতেই পারবেন না সেই সময়টা কেমন ছিল। তখন আপনাদের সকলের বয়স কম ছিল, আমার নিজেরও প্রথম যৌবন, শর্মিষ্ঠাও খুব অল্প বয়সী মেয়ে। আমরা শুরু করেছিলাম যারা, তাদের মধ্যে মাত্র 2-1 জন সংসারী মানুষ, আর আমরা সবাই সদ্য কলেজ জীবন পেরিয়ে এসেছি। আমাদের 2 জন মহিলা ছিলেন, এবং সেই 2 জন মহিলা অসামান্য মহিলা ছিলেন। একজন মীরা মজুমদার, যিনি ছিলেন আমাদের প্রথম ডিরেক্টর, এবং আমাদের যিনি প্রথমে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর ছিলেন শিপ্রা রায়, পরে ডেপুটি ডিরেক্টর হয়েছিলেন। এই 2 জন খুব ভাগ্যের কথা যে আমরা এই 2 জনকে পেয়েছিলাম। ঘটনাচক্রে কলকাতা দূরদর্শনের আমি প্রথম স্টাফ মেম্বার। তার কারণ একটা খুব নানা রকমভাবে পরীক্ষা হয়েছিল, এত লোক অ্যাপ্লাই করেছিলেন যে আকাশবাণী ভবনে জায়গা হয়নি। যে বিয়ে বাড়ির জন্য প্যারিস হলে যে ভাড়া দেওয়া হয়, আপনারা প্রায় যান সেখানে বিয়েতে, সেই হলটা ভাড়া নেওয়া হয়েছিল। বিয়ে বাড়ির টেবিল আর চেয়ার পেতে দেওয়া হয়েছিল, ফোল্ডিং চেয়ার, যেগুলো এখনও দেখতে পাওয়া যায়। তো খবরের কাগজ, রেডিওর লোকেরা, শিল্পীরা, সারা পূর্ব ভারতের লোকেরা অ্যাপ্লাই করেছিলেন। এবং প্রথমে সকালবেলায় হয়েছিল ফিল্মের স্ক্রিপ্ট লেখার পরীক্ষা, বিকেলে হয়েছিল ভিজুয়ালাইজেশন টেস্ট, তারপরে হয়েছিল বেশ কয়েকদিন পরে একটা ম্যারাথন ইন্টারভিউ।
তাতে পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে এসেছিলেন 6 জন অধ্যাপক, কলকাতা থেকে ছিলেন মৃণাল সেন, ছিলেন তরুণ মজুমদার, ছিলেন শান্তি চৌধুরী যিনি তথ্যচিত্রের পরিচালক ছিলেন, আর ছিলেন পিভি কৃষ্ণমূর্তি যিনি টেলিভিশনের প্রথম ডিরেক্টর জেনারেল হয়েছিলেন। তারপরে দেখা গেল যে নির্বাচন যখন হলো, ঘটনাচক্রে আকাশবাণীতে যারা তখন চাকরিরত তাদের মধ্যে আমি একজন, শুধু আমি মনোনীত হয়েছি। সেই জন্যে স্টেশন ডিরেক্টর যেদিন অর্ডার এলো সেদিন বললেন তুমি কোনো কাজ করবে না, আগে গিয়ে তুমি জয়েন করে যাও টেলিভিশনে। তা আমি জয়েন করে গেলাম, তখন টেলিভিশন নাম। তারপরে বেশ অনেক দিন পর এলেন মীরা মজুমদার, এবং তার ফলে আমি বহুদিন পর্যন্ত একমাত্র কলকাতা টেলিভিশনের কর্মী ছিলাম, এবং সবাই আমার সঙ্গে রসিকতা করতো এই যে টেলিভিশন প্রডিউসার আসছে। তারপরে মীরা মজুমদার এলেন, এসে আমাকে বললেন তুমি জয়েন করেছো শুনলাম, চলো টালিগঞ্জে গিয়ে দেখে আসি। তাই বললেন তাহলে একটা আকাশবাণীর গাড়ি বলি। উনি বললেন না, আমার সঙ্গে গাড়ি আছে। সেই সময় 40 বছর আগে একজন মহিলা নিজে একটা ফিয়াটে গিয়ে উঠলেন, তিনি নিজে চালাচ্ছেন, চালাতে গিয়ে চট করে একটা লম্বার সিগারেট বের করে ধরালেন। আমি ভাবলাম বাবা এ কি, হ্যাঁ। এবং তিনি তার সমস্ত কিছুর মধ্যে এত আধুনিকতা, এত এগিয়ে থাকা একজন মহিলা। পরে যেতে যেতে বুঝলাম যে তিনি একটা নতুন সময়ের প্রতিনিধি। তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রতিনিধি, বিখ্যাত ঐতিহাসিক সুশোভন সরকারের ভাগ্নি, ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্রী ছিলেন, খুব আধুনিকা, অনেক এগিয়ে থাকা, অত্যন্ত উদার মনের একজন মহিলা। আমরা যখন যেখানে টেলিভিশন সেন্টার শুরু করেছিলাম, তখন তো টেলিভিশন সেন্টার বলা হতো, সেখানে কিচ্ছু নেই, সমস্ত কর্মীরা কাজ করছে, মেশিনপত্র বসানো হচ্ছে। তো একটা প্যাকিং বাক্স নিয়ে এসে মীরাদিকে বসতে দিলাম, তারপর চোখের সামনে এত কিছু গড়ে উঠল। যখন শুরু হয় তখন আমি সাহিত্যের কথা প্রশান্তবাবু বলছিলেন, আমি মীরাদিকে বলি যে আমি একটি সাহিত্য সংস্কৃতি বলে অনুষ্ঠান করব। তখন মীরাদি আমাকে বললেন না, এটা হয় না, টেলিভিশনের সাহিত্য সংস্কৃতি বলে কিছু নেই, আছে এগ্রিকালচার, আছে হেলথ, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, মিউজিক অ্যান্ড ডান্স, তো তোমার কেরিয়ার বলে কিছু হবে না। আমি চাই না আমার চাকরির উন্নতি, আমি এই মাধ্যমে কাজ করতে এসেছি। কাজে আমার মনে হয় বাঙালির জন্য একটা অনুষ্ঠান দরকার, তার নাম সাহিত্য সংস্কৃতি হবে। উনি আমার আগ্রহ দেখে বললেন ঠিক আছে, তুমি যখন নাছোড়বান্দা তুমি শুরু করো। তো সেই সাহিত্য সংস্কৃতি প্রথম থেকে শুরু হলো, সাহিত্যের সমস্ত দিক, সেই সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা জীবন দর্শনের দিক। আরেকটা জিনিস যেটা আকাশবাণী পারত না, সেটা হচ্ছে চিত্রকলা এবং ভাস্কর্য, এটাও সাহিত্য সংস্কৃতির মধ্যে এলো। এমন কোনো ভারতবর্ষের চিত্রকর বা পেইন্টার নেই যারা অংশগ্রহণ করেননি, সে এম এফ হুসেন থেকে আরম্ভ করে প্রত্যেকে, শুধু কলকাতার বা পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের যারা চিত্রী, পেইন্টার এবং যারা ভাস্কর বা স্কাল্পটার, তারা অংশগ্রহণ করেছেন। আর সাহিত্যের তো নাম বলে শেষ করা যাবে না। আমরা অনেক রকম ভাবতাম যে এমনভাবে করা যাতে একই সঙ্গে বিখ্যাত সাহিত্যিক যাদের বয়স হয়ে গেছে, যাদের হয়তো কিছুদিন দেরি হলে পাবো না, সবাইকে একসঙ্গে যাতে পাই, সেইভাবে অনুষ্ঠানের পরিকল্পনা করতাম। যেমন একদম প্রথম দিকে একটা অনুষ্ঠান পরিকল্পনা করেছিলাম, তার নাম ছিল সেকাল। তাতে কারা অংশগ্রহণ করেছিলেন শুনলে অবাক হবেন, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ সান্যাল, রাধারানী দেবী, গোপাল হালদার, একটা প্রোগ্রামে সবাই, এবং সেকালের একটা সেটে বসে তারা সাহিত্য নিয়ে কথা বলছেন। বহুবার পরবর্তীকালে এরা এসেছেন, রাধারানী দেবী এসেছেন, আশাপূর্ণা দেবী এসেছেন, মহাশ্বেতা দেবী এসেছেন, পরবর্তীকালের সাহিত্যিকরা নবনীতা দেব সেন, বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য থেকে আরম্ভ করে প্রত্যেকে এসেছেন বিভিন্ন সময়ে এই সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে। প্রশান্তবাবু কি আছেন? প্রশান্তবাবুকে তিনি সাহিত্যের কথা বললেন, আমার এত ভালো লাগলো। এখন তো সাহিত্যের একেবারে জায়গা নেই, সেজন্য সাহিত্যের এই অনুষ্ঠানটা যখন হয়, এটা কিন্তু সবচেয়ে ভালো সময়ে যেত, রাত 8টা, আমাদের প্রাইম টাইমে যেত, যখন 3 ঘন্টা ট্রান্সমিশন হলো। এবং সেই সময়ে প্রত্যেক সপ্তাহে নিত্যপ্রিয় ঘোষ টেলিভিশন নিয়ে রিভিউ করতেন স্টেটসম্যানে, খুব মূল্যবান সব কথা লিখতেন। প্রত্যেক সপ্তাহে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন সাহিত্য সংস্কৃতিকে। কত ধরনের যে আমরা অনুষ্ঠান করতে পেরেছিলাম সেই সময়, যেমন ধরুন একটা অনুষ্ঠান ঘরোয়া স্মৃতি, তাতে
সংযোজনা করছেন লীলা মজুমদার। তখন সাহিত্য সংস্কৃতির সংযোজনা করতেন পবিত্র সরকার, স্বপন মজুমদার, লেখক শঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়। আজকে আমি সেই প্রসঙ্গে আনন্দবাজারে লিখেছি। আপনাদের এই সুযোগে বলি, আনন্দবাজার পত্রিকায় প্রত্যেক মাসে আমি একটি করে কলাম লিখছি, তার নাম হচ্ছে ম্যাজিক বাক্স। রবিবাসরই আনন্দবাজারে বেরোয়, আজকে বেরিয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তো এই যে বিভিন্ন সাহিত্যিকরা তখন আসতেন, কেউ কেউ সংযোজনার কাজে, কেউ অংশগ্রহণ করার কাজে, এবং জীবনের নানা দিক, যেমন ধরুন শিবনারায়ণ রায়ের ভাবনায় একটা অনুষ্ঠান, আমাদের মূল্যবোধ নিয়ে একটা অনুষ্ঠান, যেখানে গৌরী আয়ুব আছেন, শিবনারায়ণ রায় আছেন, যেখানে অম্লান দত্ত আছেন, এরা অংশগ্রহণ করছেন। বুদ্ধির, মননের, ভাবনার, দর্শনের চূড়ান্ত শিখর স্পর্শ করার আমরা চেষ্টা করতাম এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে সাহিত্যের নানা দিক, কখনো সাক্ষাৎকারের মাধ্যমে, কখনো আলোচনা, কখনো পাঠ ইত্যাদির মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে বিতর্কও হতো। একটা ছিল মুখোমুখি, অন দ্য ম্যাট, সন্তোষ কুমার ঘোষ বা এরকম লেখক, তাদের আক্রমণ করা হতো, তার আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করতেন। এই ধরনের অনুষ্ঠানও করা হতো। আমরা এই সময়ে যেমন ধরুন ভূপেন হাজারিকা, তাঁকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম। রুমা গুহ ঠাকুরতা তার সঙ্গে কথা বলেছিলেন। সেই অনুষ্ঠানে একটা ফরম্যাট তৈরি হলো, কথা বলতে বলতে, ভাবনা চিন্তার কথা বলতে বলতে গান গাওয়া। সেই ফরম্যাটটা এখন খুব জনপ্রিয় হয়েছে। পরবর্তীকালে রাজেশ্বরী দত্তকে সাহিত্য সংস্কৃতিতে সেই ফরম্যাটে আনা হয়েছিল। গৌরী ঘোষ তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তার 4 দিন পরে রাজেশ্বরী দত্ত প্রয়াত হন পথ দুর্ঘটনায়। সেটা একটা স্মৃতির অনুষ্ঠান হয়ে যায়। আমরা করেছিলাম আমার স্বামী বলে সাহিত্য সংস্কৃতিতে একটি ধারাবাহিক অনুষ্ঠান। আচ্ছা, তাতে বুদ্ধদেব বসুর স্ত্রী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, এরা সকলে অংশগ্রহণ করেছিলেন। তখন সাহিত্যের অনুষ্ঠান সম্পর্কে, শুধু সাহিত্য নয়, সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আলাদা একটা আগ্রহ ছিল, এবং একটা খুব বড় চ্যালেঞ্জও কিন্তু ছিল। পরবর্তীকালে যখন প্রাইভেট চ্যানেল এসেছে, তখন প্রতিযোগিতাটা হচ্ছে প্রাইভেট চ্যানেলের সঙ্গে সরকারি চ্যানেলের। কিন্তু আমরা যখন শুরু করি, তখন আমাদের প্রতিযোগিতাটা অনেক বড় ক্ষেত্রে। যেমন ধরুন, তখন নাটকের জগতে শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্তরা কাজ করছেন। চলচ্চিত্রে সত্যজিৎ, মৃণাল সেন, ঋত্বিক ঘটকরা কাজ করছেন। তখন কমার্শিয়াল থিয়েটার রমরম করে চলছে। সাহিত্যে দিকপাল সাহিত্যিকরা কাজ করছেন। আকাশবাণী তখন আকাশ কাঁপিয়ে বেঁচে আছে। তার মধ্যে আমাদের একটু একটু করে ঢুকতে হয়েছে। আমরা কি করে ঢুকেছি একটা মাত্র দৃষ্টান্ত দিই, আজকে সময় নেই। যখন প্রথম বামফ্রন্ট জিতল, আমি তখন জ্যোতি বসুকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আমাকে স্নেহাংশু আচার্য বললেন, তুই খুঁজিস না, শ্যালিকার বাড়িতে নেমন্তন্ন খাচ্ছে, তুই বাড়িতে গিয়ে অপেক্ষা কর। বাড়িতে অপেক্ষা করছি। গভীর রাত্রে জ্যোতিবাবু ফিরছেন, বলছেন নিচে থেকে যে চন্দন, ওরা ফুল দিয়েছে, জল দিয়ে রাখ। আমি ভাবলাম এরপর তো উনি ফুলের ওপর হাঁটবেন। অত রাত্রে আমাকে বাড়িতে দেখে চমকে উঠে বললেন যে এত রাত্রে এখানে কি করছেন? আমি বললাম আমি তো আপনার জন্য সন্ধ্যে থেকে অপেক্ষা করছি। শুনে একটু নরম হলেন। আমি বললাম আপনাকে ইন্টারভিউ করব, কাল একটা সময় চাই। সময় দিলেন। পরের দিন সকালে গেলাম আলিমন্দির স্ট্রিটে, ইন্টারভিউ করলাম। প্রথম প্রশ্ন ছিল, লোকে বলছে একটা হাওয়ার জন্য আপনারা জিতে গেলেন। বলেন শোনো, হাওয়া ফাওয়া নয়, আমরা কাজ করব, লোকে বুঝতে পেরেছে বলে আমাদের জিতিয়েছে। ইন্টারভিউ হয়ে গেল। বাংলার পরে বললাম ইংরেজিতে বলতে হবে। বলে আবার ইংরেজিতে কেন? আমি বললাম আপনি এত ভালো ইংরেজি বলেন। বললো সেই জন্য ইংরেজিতে বলতে হবে। আমি বললাম সেই জন্যে নয়, এটা দিল্লি থেকে প্রচারিত হবে। তারপরে আমি ফস করে বললাম, আপনি আজকে আর কাউকে ইন্টারভিউ দেবেন না। বললেন সে কি? সমস্ত প্রেস আমাকে ধরবে, আমরা জিতেছি। আমি বললাম যে এটা আমাদের অনুরোধ, আমরা তো সবে এসেছি। আপনি যদি কাউকে না বলেন, সমস্ত মিডিয়া কোট করবে যে আপনি টেলিভিশনকে বলেছেন। তখন আমাদের টেলিভিশন বলা হতো। ওইটাই আমাদের একটা বিরাট সম্মান যে টেলিভিশন বলে একটা ব্যাপার এসেছে, সেটা লোকে জানতে পারবে। উনি একটু হাসলেন ঠিক করে, এবং তারপর কথা রেখেছিলেন। পরের দিনের কাগজ দেখবেন, সেদিন কিন্তু
উনি আর কাউকে বলেননি, সবাই টেলিভিশনে জ্যোতিবাবু বলেছেন বলে লিখেছিলেন। সেটাই আমাদের একটা বিরাট আনন্দ। আমরা এইভাবে একটু 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 করে ঢুকেছি। যেমন দূরদর্শন বিচিত্রা বলে একটি পত্রিকা আমি আরম্ভ করেছিলাম। যেমন একেবারে শুরুতে আমরা লোকসংস্কৃতি উৎসব করে সারা পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি শিল্পীদের আনলাম। প্রথম মেচ এবং রাভা শিল্পীদের লোকেরা জানলেন, কলকাতার লোকেরা, শিক্ষামহল, রাজবংশীদের শিল্প মাধ্যমগুলোকে জানলেন। আমরা দর্শকের দরবারে অনুষ্ঠান শুরু করে দর্শকদের কাছাকাছি যেতে লাগলাম। বাঙালিকে একটা ধর্মনিরপেক্ষ উৎসব দেবার জন্যে নববর্ষের বৈঠক আরম্ভ করা হয়। এই দর্শকের দরবারের মাধ্যমে কলকাতাকে আমরা একটা জন্মদিন দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে অবশ্য আদালত সেটাকে বাতিল করে। কিন্তু যখন আমরা জন্মদিনটা দিই তখন সমস্ত কলকাতা বিদ যারা, তারা সমর্থন করেছিলেন। আমি চেয়েছিলাম কলকাতার জন্যে লোকেরা যাতে অন্তত একটু ভাবে, কলকাতার জন্য যেন কিছু করে, তার জন্যেই ওই দিনটার সৃষ্টি করা হয়েছিল। এরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা আজকে 40 বছরে যখন পৌঁছেছি, তখন একটা মাল্টি মিডিয়া একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকেছি। তাই যে অডিও ভিজুয়াল সংস্কৃতিকে আমরা দিতে চেয়েছিলাম, টেলিভিশনের জন্য একটা ভাষা তৈরি করার দায়িত্ব আমি নিয়েছিলাম, যেহেতু অ্যানাউন্সার এবং প্রেজেন্টারদের সেকশনটার দায়িত্ব আমার উপর ছিল। সেই ভাষাটা যাতে রেডিওর মতো না হয়, খবরের কাগজের মতো না হয়, একটা ভাষা তৈরি করতে পেরেছিলাম। সেটা অ্যানাউন্সারদের মাধ্যমে, সংযোজনার মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল। পরবর্তীকালে আবার তো ভাষা বদলাবে, এখনকার চ্যানেলগুলো ভাষাটাকে বদলাচ্ছে, কিন্তু একটা টেলিভিশনের জন্য একটা নির্দিষ্ট ভাষা খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা আপনার চোখের সামনে, চোখের দিকে তাকিয়ে যে কথা বলছি সেরকম একটা ভাষা, অথচ আপনাকে দেখতে পাচ্ছি না। আমি আপনার সামনে বসে যে ভাষায় বলতে পারি, আমি আপনার আড়ালে গিয়ে সেই ভাষায় বলতে পারি না, সেটা একটু অন্যরকম হবে। কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি আপনার চোখের দিকে তাকিয়ে বলছি, যদিও আপনি আমার চোখের সামনে নেই। সেই ভাষাটাকে খুঁজেছিলাম। আজকে আর আমি বাড়াচ্ছি না, কারণ শর্মিষ্ঠা অনেক দূরে বসে আমাকে ওয়াইন্ড আপ করছে। আসলে ও জানে যে টেলিভিশনটা আমার এত বড় একটা প্যাশন, দূরদর্শনটা বিশেষ করে। আমি জানেন আপনারা, আমি বিবিসিতে চলে গিয়েছিলাম লন্ডনে, কিন্তু দূরদর্শনের আকর্ষণে, বাংলার আকর্ষণে আমি সেই চাকরি ছেড়ে আবার কিছু বছর পরে আবার চলে আসি। মানে বাংলা ছেড়ে, টেলিভিশন মাধ্যম ছেড়ে আমি দূরে থাকতে পারিনি। প্রশান্তবাবু নিশ্চয়ই সে আবেগটা বুঝবেন, কারণ উনি সেই মাধ্যমের লোক, আমি সেটা জানতাম না। আমি আমার কবিতার অনুষ্ঠানে যাবার আগে প্রশান্তবাবুকে অনুরোধ করব তিনি কিছু বলবেন। কয়েকবার ওনাদের স্টুডিওতে যেতে, কারণ আমার ইন্টারভিউ করবে বলে। এটা অদ্ভুত জিনিস দেখেছিলাম স্টুডিওতে। খুব হই হুল্লোড়ির মধ্যে, মানে যারা কাজ করছে প্রত্যন্ত আনন্দে কাজ করছে, এবং তাদের একটাই মটো ছিল যে আমরা খুব উঁচু দরের জিনিস পরিবেশন করব দর্শকদের কাছে, যাতে তাদের কালচারাল দিকটা বিকাশ পায়। এইটা ছিল তাদের সংস্কৃতি। আজকে সেই সংস্কৃতিটা ধ্বংসের মুখে বসেছে। ওনাদের দোষ নেই, ওনার দোষটা হচ্ছে যুগের। সত্যযুগে ছিল ব্রাহ্মণ, ত্রেতা যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় লড়াই হচ্ছে সুপ্রিমেসির জন্যে, দাপর যুগে ক্ষত্রিয় টপে বসে গেছে, কলিযুগে বৈশ্যরা এসছে এবং তারপরে শূদ্ররা আসবে। বৈশ্য মানে ব্যবসা। আমি জানি ইয়েকে বলা হয়েছে কি বলে দূরদর্শনকে, যে তোমরা তো খালি আমাদের টাকা ধ্বংস করছো, প্রাইভেট চ্যানেলগুলো এসে দেখছো, ওরা তো টাকা রোজগার করছে। তখন দূরদর্শনকে বাধ্য হয়ে বিজ্ঞাপন আনতে আরম্ভ করতে হলো। নিশ্চয়ই পঙ্কজবাবু আমার থেকে ভালো জানবেন এটা। বাধ্য হয়ে তারা যখন বিজ্ঞাপন আনতে আরম্ভ করলো, তাদের তখন পাবলিককে যেটা তারা খাবে সেইটা পরিবেশন করতে হয়েছে। এই হয়ে গেছে গোলমাল। আমাদের মানসিকতা আর বৈশ্য সমাজের রুলিং, হোর্ডিং, পোস্টার, প্রত্যেকটি কথায় কি করে টাকা পাবো। আপনার কি বলে দুর্গাপুজো, কোনটা ফার্স্ট হবে, এক গাদা টাকা পাবে। এখন খালি টাকা, বৈশ্য, কিছু করার নেই। আমাদের অপেক্ষা করতে হবে সমাজ চেঞ্জের। প্রোগ্রাম রেকর্ড করে 3 বছর অপেক্ষা করেছিলাম, একটাও বিজ্ঞাপন পাইনি। বাধ্য হয়ে বিজ্ঞাপন ছাড়া প্রচার করি। কিন্তু তরল হালকা যে সমস্ত অনুষ্ঠান, তার জন্য প্রচুর বিজ্ঞাপন পাওয়া যেত। কিন্তু আশ্চর্য ব্যাপার, নববর্ষের বৈঠক এমন একটা জায়গায় গিয়েছিল
যে এত বিজ্ঞাপন আসতো যে আমাদের বলতে হতো না আর বিজ্ঞাপন নিতে পারছি না। আকাশবাণীর যেমন মহিষাসুরমর্দিনী বা মহালয়ার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল, আমাদের নববর্ষের বৈঠকও সেই জায়গায় গিয়ে পৌঁছেছিল বলে এত বিজ্ঞাপন আমরা পেতাম। কিন্তু এই বিজ্ঞাপন ছাড়া কোনো উপায় নেই। তার উল্টো একটা দিক হতে পারে, যেটা আমি বিবিসি লন্ডনে দেখেছি। বিবিসির সমস্ত খরচ ব্রিটিশ সরকার দেয়। শুধুমাত্র কোথায় থেকে টাকা তারা পান, তারা লাইসেন্স ফিস থেকে তার 80% টাকা বিবিসিকে দিয়ে দেন, 20% টাকা তারা রাখেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসেবে। আর কিন্তু বিবিসির 100% এডিটোরিয়াল স্বাধীনতা আছে, অর্থাৎ তারা কোনো রকম সরকারের মতামত নেন না। সেই স্বাধীনতা ভারতবর্ষে আমাদের নেই। সেটা কী ধরনের স্বাধীনতা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যখন চাকরি করি, মিসেস থ্যাচার একটা ফিল্ম বলেছিলেন তিনি আগে দেখবেন, তাকে ডিরেক্টর জেনারেল বলেছিলেন তাহলে আপনি বিবিসিতে জয়েন করুন। বিবিসির স্টাফ ছাড়া বিবিসির ফিল্ম কেউ আগে দেখতে পারে না। আপনি হয় টেলিকাস্টের সময় দেখবেন, কিংবা আপনি একটা চাকরি নিন, তারপরে আপনি দেখবেন। এই রকম স্বাধীনতা বিবিসি ভোগ করে, এবং সেই স্বাধীনতা যখন হাত পড়ে তখন আমরা স্ট্রাইক করতাম। এবং সেই জন্যেই এমন স্ট্রাইক হয়েছে, সমস্ত ইউরোপের সব কাগজ, সব টেলিভিশন, রেডিও বন্ধ হয়ে গেছে। কেন না, ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতায় হাত দিচ্ছে। সেইখানে 5 বছর চাকরি করার পর যখন দেশে এলাম, তখন সত্যি খুব মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল। যাই হোক, আপনাদের সকলের অনেক স্মৃতি আছে, আপনাদের সঙ্গে তাই ভাগ করে নিলাম। এখন খুব দুঃখ হয়, স্মৃতিকাতর হই যখন সেই সব দিনের কথাগুলো মনে পড়ে। যখন আমার মনে আছে প্রথম 10 বছর আমি একলাই দর্শকের দরবারে করতাম, পরে একজন অ্যানাউন্সারকে নিয়ে করতাম, শর্মিষ্ঠা প্রডিউস করত। আপনারা যেহেতু আমি পর্দায় যাচ্ছি আমায় চিনতে পারছেন, শর্মিষ্ঠাদের মতো যারা নেপথ্যে থাকতো তাদের আপনারা চিনতে পারেননি। কিন্তু ওই যে দর্শকদের সঙ্গে 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 প্রত্যক্ষভাবে যোগাযোগ হচ্ছে, আজকে যেমন আপনাদের কাছে কথা বলছি, আপনারাও হয়তো তখন দর্শক ছিলেন, তাই আপনাদের কাছে এই স্মৃতি ভাগ করে নিতে খুব ভালো লাগে। যে দিনগুলো আর ফিরবে না, সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। যেদিন আমার ভেসে গেছে চোখেরও জলে। এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে। আমি আজকে অসম্ভব ক্লান্ত, কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনারা মাপ করবেন, আমার এই অনুষ্ঠান একেবারেই যে মানের হওয়া উচিত সেই মানের হবে না। পরে কখনো আবার যদি আসি আপনাদের কবিতা পড়ে শোনাবো। কিন্তু যেহেতু আমি ঋষিকেশবাবুকে অনেক দিন আগে কথা দিয়েছি, তাই অনুষ্ঠান পরিবেশন করছি। আজকে একজনকে স্মরণ করছি, আমার অধ্যাপক ডক্টর রমাপ্রসাদ দে। তিনি ওল্ড ইংলিশের একজন, বলতে পারেন কিংবদন্তি অধ্যাপক। এখন তার বয়স 92 বছর ছাড়িয়েছে। তিনি খুব অসুস্থ। তিনি আমাকে আদেশ করেছিলেন এই অনুষ্ঠানে আসতে। সত্যি কথা বলতে কি, তিনি বলেছিলেন বলেই আমি এসেছি। তাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় এই অনুষ্ঠান পরিবেশন করছি বলে। আমার এই কবিতাগুলি আমার বিভিন্ন বয়সে লেখা, কাজেই সেটা আপনারা হয়তো টের পাবেন। প্রথম কবিতা, এই সকালে। এক মন্ত্র বলো, যে মন্ত্রে লেগে আছে ভালোবাসা। এক স্বর উচ্চারণ করো, যে স্বরে একই বৃন্তে ফুটে থাকা। এক স্বপ্ন দেখো, যে স্বপ্নে আকাশ জুড়ে সাদা পায়রা। একটি সুর বেছে নাও, যে সুর হিমালয় থেকে কন্যাকুমারিকা। আলো ধুয়ে ঝরে পড়ছে এক মানচিত্রে, সেই মানচিত্র সহস্র কোরক মেলে ফুটে উঠছে আজ এই সকালে। শব্দনু, ঘুরে বসো। বাংলা ভাষা নিয়ে লেখা একটি কবিতা, আমার মায়ের মুখের ভাষা। আমার ভাষায় হ্যাঁ আছে আর না আছে,
আমার ভাষায় সূর্য আর চাঁদ, আমার ভাষা আকাশ পাড়ি, আমার ভাষা মাটিতে ভাঙে ফাঁদ। আমার ভাষায় বিদ্যুৎ চমকায়, আমার ভাষা ভাঙে তবু না মচকায়। আমার ভাষা হলো খেলা নদী দুই পার, আমার ভাষা তো জানে না মৃত্যুহার। আমার ভাষায় আকাশ নীল, সমুদ্র নীল, কাজের দুপুর ছুটির বিকেল, চোখ ভরে যায় জলে। আমার মায়ের মুখের ভাষা জন্ম থেকে জন্মে ডাক দিয়ে যায় চলে। আমার ভাষায় উতরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না করতে গেলেই লড়াই লড়াই লড়াই। আরো উঁচুতে থাকবে, ঠিক আছে, না পারবে না, দাও দাও দাও। রবীন্দ্রনাথ। ব্যথার মধ্যে পুষ্প ফোটে, আকাশ জুড়ে সুরের ঢেউ। কেউ বুঝেছে বোঝেনি কেউ, হাত ধরে পথ পার হয়ে যাই। ভোরের আলোয় গানের খোয়াই, শালবিটিতে সেই তো তিনি, জীবন জুড়ে আছেন যিনি। দূরে আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি। তোমার চোখের দেহলিতে আঁকা নার জন্যে সুরের নদীতে ডুবে মরে সুর। জন্যে শুধু রবীন্দ্রসঙ্গীতের জন্যে আমি আত্মহত্যা করতে গিয়ে বারবার ফিরে এসেছি। রবীন্দ্রনাথের কাছে, নকশালবাড়ি আন্দোলনের সময় লেখা। ঝিলের ধারে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন একা। বর্ষণ শেষের হাওয়া এখন কোন দিক থেকে? আমাকে যারা ভুল বুঝেছে আমি তাদের কথা রবীন্দ্রনাথকে বলবো। বেমোড় আকাশের নিচে আমার বন্ধু খুন হয়েছে। রবীন্দ্রনাথ, আমার গোপন জলশাঁক ভেঙে গেছে। আর্টস কলেজের করিডোরে 1:40 আমি গীতবিতান হারিয়ে ফেলেছি। রবীন্দ্রনাথ, আমি তোমাকে সব খুলে বলবো বলে এখন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি। তুমি বিশ্ববিদ্যালয়ের মাটি স্পর্শ করে দাঁড়িয়ে আছো। তোমার পায়ের নিচে কেন এত চাপ চাপ তাজা রক্ত? ভারতবর্ষ। ভারতবর্ষের স্বাধীনতার 50 বছরে লেখা, যখন ভারতবর্ষের নিজস্ব সত্তাই যেন হারিয়ে গেছে। এত মতবাদ, এত পতাকা, এত দল, এত উপদল, সেই সময় লেখা। আজ সকালে 50 রকম শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমাকে ঘিরে অসংখ্য পতাকা, লাল, গৈরিক, সবুজ, হলুদ, বিচিত্র রঙের। নানান প্রতীক সেসব পতাকায়, বিবিধ সংকেত। পতাকারা এগিয়ে আসছে আমার দিকে, ক্রমেই দ্রুত হচ্ছে তাদের গতি।
আমাকে যেন গ্রাস করবে তারা। বিপুল কোলাহলে আমি কেবল খুঁজতে থাকি একটি পতাকা। আমার জন্মের প্রথম মুহূর্তে আমার বাবা চোখের সামনে মেলে ধরেছিলেন সেই পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত। 50 বছরের রক্তের সংস্কারে আমি খুঁজতে থাকি একটি পতাকা। নম্র ভালোবাসার চোখে ধরা দেয় না পরিচিত উড্ডিন। তীব্র ক্রোধে সমস্ত পতাকা আমি দুহাতে সরিয়ে খুঁজতে চাই সেই পতাকা। আমার দুহাতের প্রবল অসহায়তায় একটার পর একটা পতাকা আমাকে ক্রমেই গ্রাস করতে থাকে, আমাকে গ্রাস করতে থাকে। এই প্রসঙ্গে আমি নেতাজির প্রসঙ্গে আসছি। এই কবিতাটির নাম আজও এক অগ্নিশিখা। এখন যখন খুব নেতাজি চর্চা হচ্ছে, আপনারা জানেন কেন, তার যে ফাইলগুলি এখন রিলিজ করা হয়েছে। কিন্তু এই কবিতাটি আমি এখানে বেছেছি বিশেষ করে এই জন্যে, এই কবিতাটির প্রেরণা ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আমি একটি অনুষ্ঠান করেছিলাম আজও এক অগ্নিশিখা, যাতে প্রধান বক্তা ছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, নেতাজি সম্পর্কে। তার বক্তব্য, তার নামও ছিল আজও এক অগ্নিশিখা। তার বক্তব্যের প্রেরণায় আমি এই কবিতাটা লিখেছিলাম। এটা আমি বিশেষ করে কৃষ্ণাদিকে জানাচ্ছি এবং উৎসর্গ করছি। আজও এক অগ্নিশিখা। অগ্নিশিখা, চারিদিকে দিনের পাথর, গভীরে গভীরে ব্যাপ্ত আধার, মধ্যে এক অগ্নিশিখা। একটি দেশের মানচিত্রের উপর মুদ্রিত এক অগ্নিশিখা। সেই এক অগ্নিশিখা জলপ্রপাতের কাছে গিয়ে ক্লান্তি শোধ, সাগরের সামনে থেমে বিশালের ধ্যান, আকাশের আলোয় দুটি হাত দুর্জয় অভয়। এক অগ্নিশিখা, নিভে যাওয়া মশাল জেলে দেয় দপ, ফেরানো মুখ চকিতে ফিরে বলে নির্ভয় নির্ভর। সময় হাত বাড়িয়ে থাকে বন্ধুর মতো সময়ের দিকে, ইতিহাসের দিকে। মানচিত্রে এক অগ্নিশিখা, বুকে আজও এক অগ্নিশিখা। সামনে পুজো, এবারের কবিতা পুজো স্পেশাল। সময় বন্ধনে ওই জলমেঘ সাঁতরে গেল আকাশ, তোমার শাড়ির আঁচল ভুলে ছাপিয়ে এলো পুজোর অবকাশ। টিকিট কেটে দাঁড়িয়ে আছি ঘণ্টাবাজে স্টেশনে, পলাশপুর লোকাল যাবে অবুঝ সেই মহুয়া বনে। ভুল টিকিট, ভুল টিকিট, তোমার নাকি মন খারাপ? গার্ড বলছে দ্বিধার পায়ে চলতে বারণ, জেসিডি আপ। ডাউন ট্রেনে চেন টানলো, জানলা খোলা, তোমার মুখ বাঙ্ক থেকে খসে পড়ল পুজো সংখ্যার দুঃখ সুখ। কবিতাটি বেরিয়েছিল সানন্দা পুজো সংখ্যায়। এই সবগুলি প্রকাশিত কবিতা, বেশিরভাগই পুজো সংখ্যায় প্রকাশিত, দেশ, আজকাল, সানন্দা ইত্যাদি। তোমার মুখ পৃথিবীর মানচিত্রে, এই কবিতাটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়। বার্লিন থেকে তোমার জন্য একটা কবিতার বই এনেছিলাম। রিও ডি জেনেরো থেকে একগুচ্ছ ফুল। নিসে তোমার ভিলার একলা হবার পথে এক টুকরো রোদ শুয়ে আছে, তার গায়ে উইপিং উইলো গাছের ছায়ার আদর। একটু দূরেই তোমার বাগান ঘরের আভাস, তুমি হয়তো অপেক্ষায় আমি আজ আসব। তোমাকে কখনো দেখিনি। মিলান থেকে প্রথম তুমি আমায় চিঠি লিখেছিলে। সে চিঠিতে ল্যাভেন্ডারের হালকা গন্ধ ছিল, হেমন্তর মেপল পাতার রং তোমার চিঠির অক্ষরে। তারপর ক্যালেন্ডারের অনেকগুলো পাতা উল্টে গেছে। এখন এই দুপুরে তোমার ঘরের পথে আমার যে হঠাৎ খুব খিদে পাচ্ছে। তোমার বাগান ঘরের মৃদু উষ্ণতায় ল্যাপটপ, পশম কাঁটা, ফুলদানি, খুলে রাখা নরম মোজা, এইসব অনেক কিছুর মধ্যে
একটু খাবারও আছে তো? আমার যে এখন খিদে বাড়ছে। আসলে আমার জন্ম তো ভাঙা বাংলায়। আমার একজন প্রিয় গায়ক মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে লেখা মাইকেল জ্যাকসন তুমি চলে যাবার পরে। একটি ফুলের জন্য যারা যুদ্ধ করছে তাদের নদীর কথা বলবো, আকাশের কথা, পায়ে চলা পথের কথা বলবো, উধাও প্রান্তরের। একটি মৃত্যুর জন্য যারা শোক করছে তাদের নবজাতকের কথা বলবো, প্রথম কান্নার কথা, প্রথম হাসির। একটু ভালোবাসার জন্য যারা গান বাঁধছে তাদের তোমার কথা বলবো। ভুলে যাবার কথা যারা কানাকানি করছে তাদের অন্ধকারে অন্ধকারে আলোর পাখিদের কথা বলবো। একটি ফুলের জন্যে, একটি কবিতার জন্যে, একটি গানের জন্যে যারা যুদ্ধ করছে তারা এখন সবাই সীমান্ত পেরিয়ে আসছে। কবিতার নাম অপু। আপনাদের সকলের পরিচিত চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু। অপু আমাদের সকলের মধ্যেই একজন করে আছে। এই অপুকে আমি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু আর সত্যজিৎ রায়ের দেখা অপুকে মিলিয়েছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু ছেলেবেলায় ট্রেন দেখেনি, কিন্তু সত্যজিৎ রায় অপুকে ট্রেন দেখিয়েছিলেন একটা অসাধারণ দৃশ্যের মাধ্যমে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সাদা কাশফুলের বনের মধ্যে দিয়ে দুর্গার পিছন পিছন অপু যাচ্ছে এবং হঠাৎ সে ট্রেন দেখল। অপুর সঙ্গে আমার দেখা হলো সন্তোষপুরে চায়ের দোকানে। মাটির খুঁড়িতে চুমুক দিয়ে সে তাকালো মেঘ ভাঙা আকাশের দিকে। তার ছেঁড়া চটি, জামার রং বিবর্ণ, কদিনের না কাটা দাড়ি, কিন্তু চোখে অসীম বিস্ময়। অপুকে দেখলাম গঙ্গার ধারে ভেসে যাওয়া প্রতিমার কাঠামো টেনে হিচড়ে ডাঙায় তুলে অবাক চোখে দেখছেছে প্রতিমার মুখে লেগে থাকা এখনও যেটুকু রং। অপু নেমে এলো স্কুল বাস থেকে। বালিগঞ্জে ফুটপাতের ধারে ঘাসের আগায় একটি ব্যস্ত ফড়িং দেখে থমকে দাঁড়ালো সে। ছুটির খুশিতে দ্রুত ছুটে যাওয়া কিশোর কিশোরীদের পায়ের শব্দ ছাপিয়ে সে শুনছে ফড়িংয়ের পাখার গুনগুন। অপুকে দেখলাম বনগা লোকালে। কাশবন পেরিয়ে প্রথম রেলগাড়ি দেখা। সেই বিস্মিত বালক ট্রেনের কামরায় ভিক্ষে চাইছে। তার হাতের আঙুলে, তার গ্রীবায়, তার চোখের পাতায়, এলোমেলো চুলে খেলে যাচ্ছে চঞ্চল আলো। অপুকে দেখলাম আমি ঘরে, বাইরে দেখলাম আমি অপুকে। আজ অপুকে দেখেছি আমি, কাল অপুকে দেখেছি, আজ আবার অপুকে দেখলাম। অপুকে আমি অনুষ্ঠান একটু ছোট করে আনছি। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, রক্তের আলপনায় আলোর আলপনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম এবং মাঝে মাঝেই সীমান্ত পেরিয়ে চলে যেতাম। খান সেনাদের অত্যাচার নিজের চোখে দেখেছি। তেমনই একদিন আমি যখন সীমান্ত পেরিয়ে আসছি মধ্যরাত্রের পরে, তখন আমার মনে হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল প্রেরণা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদরা। সেইটি দেশে ফিরে এসে, কলকাতায় ফিরে এসে তখন লিখেছিলাম, বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের মনে রেখে। রক্তের আলপনায় আলোর আলপনা। ওদের কথা বলতে দাও, ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা। বরকত, সালাম, রফিক, জব্বার, মানুষের মানুষের ছিন্ন আত্মা। ওরা কথা বলুক নদীর ভাষায়, হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়।
কথা বলুক ওরা মেঘ বদলের ভাষায়। দ্রুমি দ্রুমি বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটাবন্ধন। পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে যাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আধার, আমার পায়ে চলা পথের পাশে কচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা চোখের জল। বাংলার হারানো কণ্ঠে কথা বলুক ওরা বরকত, সালাম, রফিক, জব্বার। ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবী। রবীন্দ্রনাথের কিছু বলার আছে। এখানে একটা কালো মেঘকে দেখলাম সীমান্ত পেরোচ্ছে। আকাশ গভীর নীল, হাওয়ারা সন্ত্রস্ত। প্রথম আণবিক বিস্ফোরণের স্মৃতিতে হেনরি মুরের ভাস্কর্যের কথা মনে পড়ছে। আমি বিজ্ঞানী আইনস্টাইনকে দেখছি ধুলো মুছছেন আণবিক ভাস্কর্যের স্মারকলিপির। এতক্ষণে সে মেঘ কোন সীমান্ত পেরিয়ে গেল? আমার কেন সিরিয়ার কথা মনে আসছে, ইরাকের? আমার কেন ইউক্রেনের কথা মনে পড়ছে, ভারত, পাকিস্তানের? আকাশে গোপন কালো একটা মেঘ এখনই সীমান্ত পেরিয়ে গেল। আমার কেন পুতিনের কথা মনে আসছে, গান্ধীর? ওবামা কি এখন তাঁর শান্তির নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে আছেন? সীমান্ত পেরোনো সেই কালো মেঘ কত দূরে যাবে? ইতিহাসের কোন আকাশ তার লক্ষ্য? কবরের গভীরে হেনরি মুরের হাত কি নিষ্পিস করছে? ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, ভারত, পাকিস্তান, নিউ ইয়র্কের টুইন টাওয়ার, মুম্বাইয়ের তাজ হোটেল, ছড়ানো শান্ত জনপদ, সবুজ শস্য ক্ষেত, তরঙ্গিত নদী। তোমরা কি সন্ত্রস্ত, সতর্ক? কালো মেঘ যে পেরিয়ে গেল সীমান্ত। আমাকে এখন একটু সময় দিন। রবীন্দ্রনাথ ডাকছেন, তার কিছু বলার আছে। কবিতার নাম অরাজনৈতিক। আমার অনুষ্ঠানের দুটি কবিতা নিবেদন করব আমি, অরাজনৈতিক এবং জাতক। তারপরে আমার অনুষ্ঠান শেষ করব। এই কবিতার নাম অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা। একজনের সঙ্গে দেখা হলো। আমি কি তাকে চিনি? নাম জিজ্ঞেস করলাম। বলল তার নাম মানুষ। আমাকে সে কি চেনে? জানালো আমি তার পরিচিত। আমার নাম সে জানে, মানুষ। যে পথ দিয়ে হাঁটছিলাম, কিছুক্ষণ পরে এক পথচারীকে জিজ্ঞেস করলাম সে পথের নাম। সে বলল মানুষের পথ। আমার ডান পাশের বাড়ির দরজায় গিয়ে জানতে চাইলাম এ কার বাড়ি? উত্তর এলো মানুষের বাড়ি। আর উল্টো দিকের বাড়িটা? সেটাও মানুষের বাড়ি। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা মানবতা বিশ্ববিদ্যালয়। ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে। আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম। তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচে লাগলো। আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ? আমি প্রহরীবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো? উত্তর এলো, কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। আমার শেষ নিবেদন জাতক। মানুষের অধিকার
স্বাধীনতা, মানুষের অধিকার, মুক্তি, সেই ভাবনা থেকে খুব অল্প বয়সে লেখা কবিতা, কিন্তু এটা দিয়েই শেষ করি। জাতক। মানুষকে মানুষের কথা বলতে দাও, সে কথা সরিত সাগর। মানুষকে খুলে দিতে দাও দুহাট মানুষের জানালা। ওপারে সবুজ ডালে বসে আছে ভোরের প্রথম পাখি, একটি ফুলের ওপর এসে পড়েছে ভালোবাসার ধানরঙা রোদ। বনছন্দে উঠছে মানুষের স্তব, সমুদ্রে পাহাড়ে আহা ঘুরছে একটি গান। মানুষকে মানুষের কথা বলতে দাও, ও কথা বলুক নিজের স্বরে, নিজের হাতে উড়িয়ে দিক ঝকঝকে ডানার পাখি। আলোর রাখি বেঁধে দিক সীমান্ত পেরোনো পথে। মানুষকে মানুষের কথা বলতে দাও। ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে মানুষ, উত্তাল সমুদ্রে ভাসছে দুরন্ত মানুষ। মাটিতে বুনছে কবিতা মানুষ, আকাশে আঁকছে স্বপ্ন মানুষ, বাতাসে ছোঁয়ালো সোহাগ মানুষ। দেখা হবার ভোরে দুয়ার খুলে দিল মানুষ। মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষে মানুষে ছবি, মানুষে মানুষে গান, মানুষে মানুষে হাতে হাত, জীবনে জীবনে ধারাপাত। মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষকে কথা বলতে দাও, মানুষকে ভালোবাসার কথা বলতে দাও। আমরা অক্টোপাসের তরফ থেকে সম্মানীয় পঙ্কজ সাহা মহোদয়কে আমন্ত্রণ অবস্থার জন্য, এবং আমরা আশা করছি আমাদের আগামী অনুষ্ঠানেও আমরা তার সাহায্য এবং সহানুভূতি এবং ব্যক্তিগত উপস্থিতি কামনা করব পাবো।